নমস্কার সবাইকে এমটি ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমি ভালো আছি। তো এমটি ব্লগের যে কথা নিয়ে আমরা কথাবার্তা বলি আর কি, তো সেটা হচ্ছে পরকীয়া। তো একজন ভিউয়ার লিখেছেন আমাকে যে আপনি ওই ফিলোসফারের কথাগুলো বললেন, কিন্তু আপনি আমাদের যেটা সংস্কৃতি ভারতের আর কি, হ্যাঁ, তো যার উপর আমাদের ভারতবর্ষ তৈরি, তো সেইটা পুরাণ উপনিষদ বেদ তার কথা সেইটা স্টাডি করবেন, সেটা আপনি দেখবেন এবং তার কথা বলবেন। সেখানে পরকীয়া বা যে এই ডিজায়ার আর কি, ইচ্ছা, যেটা যে প্রবৃত্তিটা নিয়ে মানুষ জন্ম নেয় বাকি সব প্রাণীদের মতো, যে একটা শারীরিক চাহিদা, যেমন খিদে, হ্যাঁ, মানে পেটের খিদে আর কি, খাবার খাওয়া আর কি, তেমনি ওই ফিজিক্যাল ডিজায়ারও কিন্তু একটা আমাদের প্রবৃত্তি, ওটা নিয়ে কিন্তু আমরা জন্মগ্রহণ করি। অ্যান্ড দিস ইজ ভেরি ন্যাচারাল, এটা প্রাকৃতিক, জন্মগত। যাই হোক, তো উনি বলেছেন যে আপনি এটা নিয়ে আলোচনা করলেন, তো আমাদের যেটা সংস্কৃতি সেটা কতটা পারমিট করে এই ডিজায়ারটাকে, যে আপনার যে প্রবৃত্তিটা নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন সেইটাকে আপনি কতটা প্র্যাকটিস করতে পারেন, মানে আপনার জীবনে তার কতটা জায়গা রয়েছে এবং সেইটার পরিণতি কি হয়, তো সেটা আপনি একটু আলোচনা করবেন। আমি প্রথমেই একটুখানি একটা কথা বলে নিই। বেদ পুরাণ উপনিষদের কথা বলা মানেই কিন্তু কোনো বিশেষ ধর্ম নিয়ে কথা বলা নয়, এটা কিন্তু আমাকে মার্জনা করবেন। এই কথা বলা মানে আমাদের ভারতবর্ষের যে আমাদের সাংস্কৃতিক কৃষ্টি, হ্যাঁ, যেটার উপর আমাদের ভারতবর্ষের ঐতিহ্য বা সংস্কারটা দাঁড়িয়ে রয়েছে, তাকে নিয়ে কথা বলা। তো আমি সেই জন্য সেই প্রসঙ্গগুলো তুলে ধরব। তো উনি ঠিকই বলেছেন, আমাদের বেদ পুরাণ উপনিষদে কোথাও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটাকে, বিশ্বাসঘাতকতা, বিবাহ যেটা, সেটার প্রতি যেটা বিশ্বাসঘাতকতাটাকে কিন্তু পাপ বলেই ওখানে তকমা দেয়া হয়েছে, যে এটা একটা পাপ। তো তার জন্য কিছু গল্প আছে, তার মধ্যে থেকে একটা গল্প আপনাদের আজকে আমি শোনাবো। সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, তবু আমি শোনাবো। তো ওখানে ভালোবাসার কথা লেখা রয়েছে পুরাণে, হ্যাঁ, উপনিষদে, আর বেদের, অথর্ব বেদে আর কি, বেদের মধ্যেও ভাগ আছে। তো 4টে বেদের মধ্যে অথর্ব বেদে রয়েছে। তো তাতে কিন্তু লাভ এবং ডিজায়ারের কথা বলা রয়েছে। এটা তো স্বাভাবিক, লাভ এবং ডিজায়ার হওয়া, আমরা মানুষ, আমাদের মধ্যে তো এটা স্বাভাবিক, কিন্তু সেটা কিন্তু একদমই বৈধভাবে, মানে বিবাহ করার পর যার সাথে বিয়ে হবে তার সাথে তার ভালোবাসা এবং তার সাথে তার ডিজায়ারের কথাই বলা রয়েছে। ওখানে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয়া বা ব্যভিচারিতা বা বহুগামিতা বা অন্য মহিলার সাথে, মানে নিজের ওয়াইফকে বা হাজবেন্ডকে ঠকিয়ে বিশ্বাসঘাতকতা করে অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হওয়াটাকে কিন্তু পাপ বলেই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো তার মধ্যে একটা গল্প বলি, আর সেটাই কিন্তু আজকের কন্টেন্ট। এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে দেবরাজ ইন্দ্র আর গৌতম মুনি ঋষি, তার স্ত্রী অহল্যার কথা। তো দেবরাজ ইন্দ্রকে কেনা জানে, যার চতুর্দিকে রম্ভা উর্বশী আর কি, উনি দেবতার রাজা। হ্যাঁ, উনি একটু ছিলেনও ওরকম টাইপের আর কি। তো অপ্সরা রাখতেন, হ্যাঁ, তাদের সাথে সময় কাটাতেন। তো এরকম ধরনের ওনার ছিল, সবাই তো একরকমের নয়। তো এবং তার পরিণাম কি সেটাও বলবো। তো একদিন উনি দেখতে পেলেন গৌতম ঋষি, মহাঋষি ছিলেন গৌতম মুনি ঋষির যিনি স্ত্রী ছিলেন অহল্যা, উনি অপূর্ব সুন্দরী ছিলেন, খুবই সুন্দরী, একদম মানে ডানা কাটা পরি যাকে বলে। উনি ছিলেন ভগবান ব্রহ্মার মেয়ে, কন্যা। তো ইন্দ্রের নজর পড়েছে তার উপরে। হ্যাঁ, তো গৌতম মুনি ঋষি, উনি তো একদম সাত্ত্বিক পুরুষ। তো একদিন ইন্দ্র ভাবলো যে অহল্যা এত সুন্দর আর কি, উনি আকৃষ্ট হলেন। উনি আকৃষ্ট হয়ে উনি যান এবং উনি ওখানে, তখন গৌতম মুনি ঋষি ছিলেন না বাড়িতে, উনি গিয়েছিলেন বাইরে। হ্যাঁ, তো সেই সময়টা বুঝে উনি যান এবং উনি গৌতম মুনি ঋষির একটা ছদ্মবেশ উনি ধারণ করেন এবং ধারণ করে উনি অহল্যা কাছে যান, ওনার পত্নী স্ত্রীর কাছে আর কি। গিয়ে তারপরে ওনার সাথে ও একটা সম্পর্ক তৈরি হয়। তো সম্পর্ক যখন তৈরি হয়, সেটা অহল্যা দোষী নির্দোষ আমি এর মধ্যে যাব না।
মূল গ্রন্থে অনেক কিছু লেখা রয়েছে, তারপরেও অনেক কিছু লেখা রয়েছে। দুটো সম্ভাবনা তো সবসময় থেকে যায়। একটা হয়েছে হয় অহল্যা চিটেড হয়েছে, অহল্যা বুঝতে পারেনি, আর নইলে অহল্যাও কিন্তু ওটা আটকাতে পারেনি, আকর্ষণটাকে তার মধ্যে ইনভলভ হয়ে যায়। এই দুটো সম্ভাবনা, এর থেকে তো থার্ড কিছু আর হবে না। তো দুটো সম্ভাবনাতেই কিন্তু একটা জিনিস এসে যায় কি, একটা বিশ্বাসঘাতকতা হয়, আর যেটা করা উচিত নয়, অনুচিত, অনৈতিক, অবৈধ, সেটাই কিন্তু ঘটেছে। তো তারা যখন ওই হয় আর কি, ঘটনাটি ঘটে, হঠাৎ করে গৌতম মুনি ঋষি উনি এসে হাজির হন, এবং হাজির হয়ে উনি সচক্ষে সেটা দেখেন। আর ওনাকে দেখে কিন্তু ইন্দ্র উনি ভয় পেয়ে যান, দেবতাদের রাজা উনি, কিন্তু উনি ভয় পেয়ে যান। দেখুন, অপরাধ করলে সে রাজাই হোক আর যেই হোক, হ্যাঁ, তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তো সে ভয় পেয়ে যায়। অহল্যার তো বলারই কথা নয় তার কি অবস্থা, যে কোনো মহিলা এটা অনুভব করতে পারবে। আর গৌতম মুনি ঋষি উনি তো সাংঘাতিক আর কি, পাওয়ারফুল, তপস্যা করেন, তাদের একটা নিজস্ব একটা পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে। তো উনি তখন এটা দেখে উনি ইন্দ্র, দেবতা রাজা ইন্দ্রকেও উনি অভিশাপ দেন, এবং অভিশাপটা আমি বলে দিই, আর অহল্যাকেও অভিশাপ দেন। তো ইন্দ্রকে তো উনি ওইটাই অভিশাপ দিয়েছিলেন যে তুমি এই ধরনের কাজ করেছো, আমার স্ত্রীর সাথে তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার পুরো শরীরে যেন যোনি আর যেটা বলে আর কি সেটা তোমার শরীরে, পুরো শরীরে বেরোক, তুমি যোনি আর যেটা বলে আর কি সেটা তোমার শরীরে, পুরো শরীরে বেরোক, তুমি মানে এটা বুঝতে পারছেন তো, যে পাবলিকলি বেরোলে তার কি অবস্থা, সে মানে কারোর মুখ দেখানোর মতো থাকবে না, রাজা হওয়া দূরের কথা, কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না। ইন্দ্র সঙ্গে সঙ্গে পড়ে দেয় পায় যে ভাই আমি এইরকম, আমাকে অভিশাপটা দিও না, কিছু মডিফাই করো, অভিশাপে কিছুটা এ করো, আমাকে ক্ষমা করো। অ্যাকচুয়ালি ক্ষমা প্রার্থনা করেছিলেন, মডিফাই করতে বলেনি, ওটা আমি মজা করে বললাম। যাই হোক, ক্ষমা প্রার্থনা। এবং অনেক দেবতাও কিন্তু গৌতম ঋষির কাছে ক্ষমা, দেবরাজ ইন্দ্রের হয়ে আর কি ক্ষমা প্রার্থনা করেন। এবং তখন গৌতম মুনি ঋষির একটুখানি হয়, রাগটা একটু শান্ত হয়। তখন যেটা বলে যে তোমার চারিদিকে মানে ওরকম ধরনের প্রস্ফুটিত হবে পুরো শরীরে, যাতে করে মানে ইউ আর দ্য রেপিস্ট, এরকম একটা টাইপের, বা ইউ হ্যাভ ডান সাম সিন, তুমি পাপ করেছো, এইটার একটা বহন করে তুমি যে নিয়ে যাবে, যে আমি তোমাকে অভিশাপ দিয়েছি যে তোমার পুরো শরীরে তার বেরোবে, তো সেটা আমি পরিবর্তন করে যোনি থেকে সেটা চক্ষু করে দিচ্ছি, সহস্র চক্ষু। তো সহস্র যোনির জায়গায় সহস্র চক্ষু হয়ে গেল। এটা মডিফিকেশন অফ দ্য কার্স, অভিশাপের একটা পরিবর্তন, একটু মডিফাই করে দিল। তো রাজা ইন্দ্রের সহস্র চক্ষু হয়ে গেল পুরো শরীরে। কিন্তু সেটাও তো সে তার কৃতকর্মের যে শাস্তি, তার তো ওটা একটা সিম্বল, সেটা নিয়ে সে সমাজে ঘোরাফেরা করে, সে দেবতাদের সমাজই হোক আর যেখানেই হোক, ভীষণ বদনামের ব্যাপার বাপু, সাংঘাতিক জিনিস। আর অহল্যাকে উনি দিলেন, উনি ওনার নিজের স্ত্রী, তাকে উনি অভিশাপ দিলেন যে তুমি পাথর হয়ে যাও, হ্যাঁ, তুমি চোখের সামনেই থাকবে না, মানব মানে ইয়ে হিসেবে আর কি, শরীর নিয়ে তুমি আমার চোখের সামনেই থাকবে না, তুমি অদর্শনীয় হয়ে যাও, তুমি পাথর হয়ে যাও। তো ওনাকে অভিশাপ দিলেন, আর অহল্যা পাথর হয়ে গেলেন, শিলা হয়ে গেলেন। সেটাকে যদি আমরা মডার্ন করে ভাবি, তো এমন উনি ওনাকে ত্যাগ করলেন যাতে করে উনি পাথর হয়ে যায় না, মানুষ, মহিলা তো পাথর হয়ে যায়, কিছু বলতে পারে না, তাই হয়ে গেলেন। এবং যুগ পার হয়ে যায় তারপর, এবং সেটাও বলা হয় যে তুই পাথর হয়ে তুমি থাকো, যখন বিষ্ণু রাম হয়ে জন্মাবে তখন তার পদস্পর্শে তোমার মুক্তি হবে। এবং সেটাই হয়েছিল, যখন ভগবান বিষ্ণু রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন, তার পায়ের ছোঁয়ায় অহল্যার শাপ মুক্তি হয়েছিল। তার মানে আমি এটাকে এইভাবে ডিসাইফার করি, বা আমি এইভাবে এটাকে মানে তৈরি করি আমার মনে, যে পাপ হয়ে যেতে পারে বা মানুষ করেও ফেলতে পারে। তো এই যে পাথর হয়ে যাওয়া, কারোর সাথে মেলামেশা নেই, কিছু নেই, এক জায়গায় থেকে লাস্টলি কিন্তু তার মুক্তি হয় স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে। রামের স্পর্শ মানেই তো আমাদের সংস্কৃতিতে যেটা লেখা রয়েছে, তো সেটাই হচ্ছে উপরওয়ালা ঈশ্বর, তারই স্পর্শ, হ্যাঁ, তো সেটাই আর কি ভগবানের স্পর্শ, তো স্পিরিচুয়ালিটির স্পর্শ। তো ওই স্পিরিচুয়ালিটির দ্বারাই কিন্তু মোক্ষ লাভ, মুক্তি লাভ হয়। সেই জন্যই তো কুম্ভতে সবাই গিয়েছিল স্নান করতে, তা নয় তো কি, এটাই তো আমাদের সংস্কৃতি। তো স্পিরিচুয়ালিটি হচ্ছে, ইট ইজ ইয়োর আলটিমেটাম, যেটা আপনাদের মানে আমাদের যত পাপ, যদি আমরা প্রথমে তো ওটা অনুভব করতে হবে। অহল্যা অনুভব করেছিলেন বলেই কিন্তু পাথর হয়ে তপস্যা করেছিলেন উনি অত বছর। এই গল্পগুলো আমাদের মোরাল অব দ্য স্টোরি, যেটা আর কি, যেটা অনস্বীকার্য, এটা আমাদের গ্রন্থে রয়েছে, হ্যাঁ, প্রাচীন গ্রন্থে রয়েছে। তো এইটাই যে
যদি আপনি বৈবাহিক সম্পর্ক একটা বারবার আমরা বলি যে এটা কিন্তু একটা স্বর্গীয় একটা ডিসিশন, হ্যাঁ, ডিভাইন নট। এটা সেই ডিভাইন নটটাকে আপনি যদি তার সাথে বিশ্বাসঘাতকতাটা করেন এবং এটাকে যদি আপনি নাম দেন যে আমি আজকে আর্থিকভাবে স্বাধীন, বা আমি একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি, আমি জীবনে যেটা চেয়েছি সেটাই পেয়েছি, অনেক পড়াশুনো করে নিয়েছি এবং আমি স্বাধীন, তো সুতরাং আমার যেটা ইচ্ছে হবে আমি সেটা করতে পারি, এবং আমার বন্ধুত্ব থেকে কোনো সম্পর্কে যাওয়াটা এমন কিছু মানে সারপ্রাইজিং নয়, বা এমন কিছু নয় যেটাতে একদম এটা পাপ আর কি, বা এটা অবৈধ বা এটা অন্যায় বলে ধরে নেওয়া হবে। জানেন তো, এই স্টোরিগুলো আমাদেরকে শিখিয়ে দেয় যে এটা তো স্পষ্টভাবে বলা আছে যে দেবরাজ ইন্দ্র, সে দেবতাদের রাজা, একজন মুনি ঋষি, তার বাড়িতে পাপ করতে গিয়েও কিন্তু তার অবস্থা কি হালটা হয়েছিল, নিজেকে বাঁচাতে পারেনি। তার পত্নী স্ত্রী, তাকেও তপস্যা করতে হয়েছিল, সবকিছু হারাতে হয়েছিল বলতে গেলে। আপনি যখনই ওই কর্মে লিপ্ত হবেন, তো সে পুরুষ হোক বা নারী হোক, সে যেই হোক না কেন, তাকে তার পরিণাম কিন্তু ভোগ করতেই হবে। আমাকে আপনাদের কাছে এটা আমার ওপেন একটা থাকলো, একটা চ্যালেঞ্জ বলতে পারেন থাকলো, কি আপনারা একটা উদাহরণ কেউ সাহস করে দেবেন তো, যে স্বামী থাকতে পরকীয়া বা স্ত্রী থাকতে পরকীয়া করে সে খুব আনন্দ পেয়েছে এবং তার জীবনে কোনো রকম কোনো প্রবলেম আসেনি, সে কোনো একটা অশান্তি বা একটা বাজে পরিণামের সম্মুখীন হয়নি। এরকম একটা উদাহরণ দেবেন তো? দিতে পারবেন না। কোনো না কোনো রূপে কিন্তু আপনার সেই কৃতকর্মের কুফল আপনার সামনে এসেছে এবং আপনি সেটা ফেস করেছেন। সেটা মানসিক অশান্তি থেকে হোক, বাড়িতে অশান্তি থেকে হোক, তার ফলে আপনাদের বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাক, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কারোর একজন ক্ষতি হয়ে যাক, বা আপনাদের এত অশান্তির মধ্যে থাকলে আপনি তো অফিসে গিয়ে কাজটাও ভালোভাবে করতে পারবেন না, সেখানেও আপনার রয়েছে সমাজে ডিফেমেশন, মা বাবার কাছ থেকেও একটা বকাঝকা খেয়েছেন এবং মান সম্মানের হানি। এই সমস্ত কিছু মিলিয়ে কিছু তো আপনাকে দিতে হয়েছে। এ পাপের ফল যাবে কোথায়? কর্মফল এমন একটা জিনিস না, সে আপনাকে কখনো কর্মফল মানে আপনি ওটা থেকে মুক্তি পাবেন না। যা কর্ম আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। নাও ইট ইজ আপ টু ইউ কি আপনি কোন কর্মটা করবেন, ভালো করবেন না খারাপ করবেন। আপনি কুকর্ম করলে আপনি তার ফল ভোগ করবেন, আপনি ভালো কর্ম করলে তার সুফল ভোগ করবেন। এবং পরকীয়াটা কেন কুকর্ম? এই জন্য কুকর্ম যে বৈধভাবে, তাহলে আপনি বিয়ে করলেন কেন? আপনি বিয়ে করে একটা রীতি রেওয়াজ করে বউকে নিয়ে এসেছেন, ছেলেপুলে হয়েছে, ঘর সংসার করছেন, আর সেখানে থেকে আপনি বাইরে গিয়ে একটা স্টাবলিশ করছেন, সেটা আপনার বউ জানতে পারলে সে কি খুব সুখী হবে? তারও তো এই গৌতম মুনি ঋষির মতো তারও তো রাগ হবে, তার চোখ দিয়ে তো জলটা পড়বে, আর সেই জলটাই কিন্তু অভিশাপ হবে। আর সেই একই জিনিস কিন্তু ইট ইজ অ্যাপ্লিকেবল টু ম্যান অলসো, যে একটা স্ত্রী সেভাবে আমি এখন ইন্ডিপেন্ডেন্ট, আমি পয়সা রোজগার করি, আমি অনেক শিক্ষা নিয়ে নিয়েছি, হ্যাঁ, আমি বাইরে গিয়ে আপনি যদি করেন, স্বামীটি যদি জানতে পারে তার ভেতরের যে রাগটা, সে হয়তো আপনার সাথে সেই মানে যেহেতু তার সন্তানের মা বা তার একটা সামাজিক মান সম্মান আছে, ফট করে কিছু করতে পারে না, কিন্তু ভেতরে তো তার রাগ আছে, তার যে রাগ, তার যে আফসোস, তার ভিতরেও একটা কান্না আছে, সেইটাই কিন্তু আপনার জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে এবং আপনাকে তার কর্মফল ভোগ করতে হবে। তো কি দরকার বাবা, কি দরকার? তার থেকে তো অনেক ভালো যে সুস্থভাবে জীবনযাপন করা, যেটা করা উচিত নয় সেটা করব না, যদি কাউকে খুবই ভালো লেগে থাকে তার সাথে গল্প করা, বন্ধুত্ব করা, হ্যাঁ, বাস এইটুকুখানির মধ্যে সীমাবদ্ধ থাকুক একটা লক্ষণ রেখা। সেই লক্ষণ রেখাটা টানা থাকলে আমার স্বামীর প্রতিও আমার বিশ্বাসঘাতকতা হয় না, বা আমার মানে পুরুষের ক্ষেত্রে স্ত্রীর প্রতিও বিশ্বাসঘাতকতা হয় না। আর বিশ্বাসঘাতকতা না হলে আপনার কুকর্ম বা তার অভিশাপ বা তার একটা কুপ্রভাব থেকে আপনার ছেলেপুলে, আপনার বংশ, আপনার ফ্যামিলি, আপনার সংসার, আপনার সবকিছু, চাকরি বাকরি, এবং আপনার ঘরে যে লক্ষ্মীটি আসছে, লক্ষ্মী আসা মানে হচ্ছে অর্থ পয়সা, যে সম্পত্তি আসছে, সেটারও কোনো, তার উপরও কোনো প্রভাব পড়ে না। সৎ, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। ভালোভাবে সৎভাবে জীবনযাপন করুন। যদি আপনার মধ্যে সেরকম ধরনের একটা ইচ্ছে বা পোষণ হয়, তাহলে না অনেক ক্রিয়েটিভ ওয়ার্ক আছে, সেগুলো করুন।
You should have the mind power to divert yourself or to redirect your that desire and thought and aggressiveness towards the creativity. হ্যাঁ, যদি যার মধ্যে ওই ইচ্ছেগুলো জাগে এবং সে কন্ট্রোল করতে পারে না, আপনি করুন না। আপনার তো ক্রিয়েটিভিটি দিকে আপনি নিজেকে নিয়ে যান না। কিছু একটা প্রোডাক্ট তৈরি করবেন, মানে যে প্রোডাক্টটা তৈরি করবেন, যেমন আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি, একটা রিলস বানাচ্ছি, একটা যা কিছু বানাচ্ছি বা গান গাইছি বা কিছু, একটা কল আসছে, তো আমি এখন তুলবো না। তো রেকর্ডিংটা ভগবান করে যেন বন্ধ না হয়। তো সেটা যে আমি করছি, তো সেই দিকে চ্যানেলাইজ হয়ে যাচ্ছে, তো তাই না? আই এম গেটিং দ্য স্যাটিসফ্যাকশন এবং আমার সেই প্লেজারটা আমি পাচ্ছি টু বাই ক্রিয়েটিং দ্যাট হুইচ আই ওয়ান্ট টু ক্রিয়েট। আমি যেটা ক্রিয়েট করতে চাই সেটা ক্রিয়েট করে আমি সেই পরমানন্দটা পাচ্ছি। আমার আর ওই যে ফিজিক্যাল নিড বা চাহিদা, সেটার কিন্তু অনেকটা উপশম হয়। এটা সাবলিমেশন থিওরিতেও রয়েছে, আর এটা আমাদের যদি সংস্কৃতিতে যাই, বেদ পুরাণ বা আরো গ্রন্থ যায়, যে মানে উপনিষদ বগেরা, হ্যাঁ, পুরো ডিটেলসে বলতে গেলে অনেকটা বলতে হয়। তো সেগুলোতে যদি চাই, তো সেখানেও তাই রয়েছে। সুতরাং কি দরকার, লেটস ক্রিয়েট সামথিং, লেটস মডিফাই আওয়ার ডিজায়ার ইনটু, আমাদের এই যে ইচ্ছেটাকে, আমাদের যে ফিজিক্যাল চাহিদা বা মেন্টাল যে আমাদের চাহিদা রয়েছে, মানসিক আর শারীরিক যে চাহিদাটাকে, সেটাকে একটা চ্যানেলাইজ করে পরে কিছু ক্রিয়েট করি। যেমন যার যা যেমন প্যাশন, আমার প্যাশন একটুখানি গান করা, একটু ডান্স করা, একটু আঁকা, একটু খেলা দেখা, হ্যাঁ, নিউজ দেখা, ডিবেট করা, লেখা, অনেকের লেখা, অনেকের রিডিং করা, পড়া, অনেক বই পড়ে, হ্যাঁ, বই পড়া, হ্যাঁ। তো যার যেটা আর কি, সেই প্যাশনটা ঢুকে যান না, অনেকটা সাবমিসিভ হয়ে যাবেন, অনেকটা শান্ত হয়ে যাবেন আপনি। তো এটাই আমার সবার কাছে বলার উদ্দেশ্য এবং কন্টেন্ট আমার এটাই, এবং এটা সমাজের জন্য, সার্বিকভাবে একটা মানুষের পুরো জীবনের জন্য এটা কিন্তু খুব ভালো। তাই বলে তো সেটাই আর কি, এইটুকুই আমার আজকে কথা বলার ছিল। আর আপনাদের মতামত ভীষণ ভীষণভাবে কাম্য। আপনাদের মতামতেই কিন্তু আমার এখন কন্টেন্টের একটা লাইন হয়ে দাঁড়াচ্ছে। আমি ভাবছিলাম যে এরপরে কি বলবো, কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে, সেখান থেকেই কিন্তু একটা কন্টেন্টের সূচনা হচ্ছে। তো আমার জন্য কিন্তু আপনাদের মতামতগুলো ভীষণ ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট আমার এই চ্যানেলটাকে আরো গ্রো করার জন্য। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে ফিচার্সগুলো রয়েছে, মেম্বারশিপ নিলে আমি কিছু ভিডিও তৈরি করে রাখবো। ওই ভিডিওগুলো যারা মেম্বারশিপ, এই চ্যানেলটার ইউটিউব দ্বারা যেটা দেওয়া হয়েছে ফিচার, মেম্বারশিপ নিলে আপনি ওই স্পেসিফিক ভিডিওগুলো আপনি দেখতে পারবেন, আমার সাথে লাইভ চ্যাট করতে পারবেন। সুপার থ্যাঙ্কস দিলেও আপনার নামটা ডিফারেন্ট কালারে আসবে এবং আপনার কমেন্টটাও আসবে যখন আমি লাইভ করব, এবং আপনি আমার সাথে ডিফারেন্ট মানে সেপারেটলি কথা বলতে পারেন, আপনার প্রবলেম বলতে পারেন, আমি আপনার সলিউশন বলতে পারি, আমরা গল্প করতে পারি। শেয়ারিং ইজ দ্য, আমার মনে হয় একটা নলেজ ইনক্রিজিং এর একটা বিরাট হচ্ছে শেয়ারিং, না, শেয়ার করা মতামত, নিজেদের ভিউজ, নিজেদের ওপিনিয়ন্স, নিজেদের ধ্যান ধারণা, এটা কিন্তু আপনাকেও অনেকটা একটা রাস্তা দেখাবে। প্লাস আপনাদের মনের যে বোঝা বা মানসিক একটা থাকতেই পারে একটা কষ্ট বা যেটা বলা হয় ইচ্ছে, তো সেইগুলোকে একটা রিডাইরেকশন দেওয়ার চেষ্টা করা যেতেই পারে, হ্যাঁ না? আমি যখন এই ফিল্ডে নেমেছি, এইটার উপর কন্টেন্ট তৈরি করছি, তো আমি সেটা করতেই পারি। যাই হোক, তো এই দুটো ফিচার্স রয়েছে, সেগুলো আপনারা দেখবেন। আর একটা বিষয়, সেটা একদম ভীষণ ভীষণ জরুরি, সেটা হচ্ছে এমটি ব্লগ, এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। কেননা যখনই আমি ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কি এমটি ব্লগের ভিডিও এসে গেছে, চলে 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 শুনি 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 এইটা। তো সবাই খুব খুব ভালো থাকবেন। ওকে, বাই বাই, সি ইউ अगेन, বাই, টাটা।